আজকে আমাদের হবে ফ্রিকশন। ফ্রিকশন ফ্রিকশন বাংলাতে বলে ঘর্ষণ। মানে কোনো জিনিস আমরা যদি কোনো একটা সারফেসে কোনো জিনিস, কোনো একটা বস্তুকে সারফেসে আমরা ঠেলতে থাকি, এটা সারফেস, এটাকে যদি আমরা এদিকে ফোর্স দিই তাহলে এটা একটা অপোজিট ফোর্স কাজ করে। ফোর্স দিলে এর পাশে হচ্ছে অপোজিট ফোর্স কাজ করে, এটা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন। তো অপোজিট ফোর্স acting on an object by the surface of the surface is acting on an object by the surface is frictional force। ঠিক আছে, তো অপোজিট ফোর্স একটা কাজ করে। এবারে এটা বলছে যে এর ভ্যালু অফ ঘর্ষণ বল, ঘর্ষণ বা ফ্রিকশনাল ফোর্স is directly proportional to the normal force on the object মানে বস্তু। নর্মাল ফোর্সটা আমাদেরকে মনে রাখতে হবে। নর্মাল ফোর্স মানে সারফেসের সাথে নর্মাল ফোর্স মানে হচ্ছে নর্মাল টু দ্য সারফেস। নর্মালের মানে হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে নর্মাল। এটা কনফিউশন করার দরকার নেই। নর্মাল মানে হচ্ছে নর্মাল ফোর্স, না পারপেন্ডিকুলার। তার মানে এই অবজেক্টটা মাস তো এম মাস, তো এম মাস হওয়ার জন্য নিচের দিকে এর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু গ্র্যাভিটি, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কি mg। এটা স্থির আছে, হ্যাঁ, mg। তো এটা এইদিকে টানছে mg, কিন্তু এইদিকেও নামছে না। তাহলে কি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একটা অ্যাপ্লাই করছে, আমার আগের লেসনগুলোতে আছে, দেখে নেবে। তো এটাকে বলা হয় ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। সেটাকে বলা হয় এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, সেই জন্য এটাকে বলা হয় নর্মাল ফোর্স, এন বা নর্মাল ফোর্স, পারপেন্ডিকুলার ফোর্স। ঠিক আছে, তো এটা বলছে যে ফ্রিকশনাল ফোর্স, এইটা ফোর্স এদিকে দিচ্ছে, ফ্রিকশনাল ফোর্স উল্টো দিকে কাজ করছে। এফ ফ্রিকশন, এটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। এখন যেহেতু বস্তুটি বা অবজেক্টটি মুভ করছে না, তাহলে এটাকে মানে অপোজিং ফোর্সকে, আমি যেদিকে ফোর্স দিচ্ছি তার উল্টো দিকে অপোজিং ফোর্সকে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বলবে। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বলবে। বাইরে ডুগডুগি বাজছে, ফেরিয়ে আসছে। ঠিক আছে, অপোজিট স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স করবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবে যে যখন ওইটা ঠেলছো তো যেই মুভ করা শুরু করবে, যেই মাত্র মুভ করা শুরু করবে
তখন আর অত বেশি ফোর্স লাগবে না। তোমরা খেয়াল করবে এটা। তো তখনও কিন্তু একটা ফ্রিকশনাল ফোর্স আছে, তখনও একটা ফ্রিকশনাল ফোর্স অপোজ করছে, ফ্রিকশনাল ফোর্স অপোজ করছে। সেটা হলো কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। তাহলে দুটো ধরনের ফ্রিকশনাল ফোর্স হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা কাইনেটিক। যখন আমি যতই ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু অবজেক্টটা মুভ করছে না, ততক্ষণ ওটা স্ট্যাটিক কাইনেটিক ফোর্স। আর যখনই মুভ করা শুরু হয়েছে তখন দেখবে যে আর একটু অল্প বল প্রয়োগ একটু কমিয়ে দিলেও ওটা মুভ করে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। তবে এইটা আমরা স্ট্যাটিক এবং কাইনেটিক এই দুটো বুঝলাম। এবারে আরেকটা কথা একটু বলেছি, দেখো, ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স। তার মানে ফ্রিকশনাল ফোর্স দু রকমের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা কাইনেটিক, তাই না? তো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সকে যদি আমি স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সকে যদি এফএস বলি, এফএস ভ্যারিজ অ্যাজ পার, এর আগে বলেছি এটা, যে নর্মাল ফোর্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে নর্মাল ফোর্স বাড়লে এটা ফ্রিকশনাল ফোর্স বাড়বে, নর্মাল ফোর্স কমলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আরেকটা জিনিস হয় ইনভার্সলি প্রপোর্শনাল, এ ভার্সেস 1/b, মানে এ বাড়লে বি কমবে, এ কমলে বি বাড়বে। এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিলাম, এটা ম্যাথসের বিষয়। যে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলে এই ভ্যারিজটা তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, এফ এস ইজিক্যাল টু, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে মিউ এস ইন্টু এন। এই মিউ এস ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, মিউ এস। তো এফ এস ইকুয়াল টু মিউ এস এন। আচ্ছা, তাহলে এটা হলো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বললাম। তো এবারে আমরা করি কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স করলাম, এফ এস ইকুয়াল টু মিউ এস এন, মিউ এস ইজ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এবারে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, যখন অবজেক্টটা মুভ করতে শুরু করবে তখন একটু কম ফোর্স যদি একটু কমিয়েও দাও তাও মুভ করতে থাকবে। তো সেখানে আমরা কি বলবো, এফ কে ভ্যারিসেস দুটোই এন, ঠিক আছে। তো এক্ষেত্রে এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। তো এই মিউ কে হচ্ছে মিউ কে ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। তো আমরা কি বুঝলাম না, ফ্রিকশনাল ফোর্স কার উপরে ডিপেন্ড করে? ফ্রিকশনাল ফোর্স সে স্ট্যাটিক হোক
আর কাইনেটিক হোক, স্ট্যাটিক অর কাইনেটিক, কার উপরে ডিপেন্ড করে না এন এন বা নর্মাল ফোর্স টু দ্য সারফেস, এটা মনে রাখবে, নর্মাল ফোর্স টু দ্য সারফেস। একটা জিনিস সবসময় আমি বলি যে অল ওয়ার্ডস আর ইম্পর্ট্যান্ট। নর্মাল ফোর্স টু দ্য সারফেস, তো সারফেস যদি এরকম হয়, এখানে একটা স্ল্যান্টিং এটা লাইনে একটা অবজেক্ট আছে, তাহলে নর্মাল ফোর্স কী হবে? নর্মাল ফোর্স তো আমরা এটা হচ্ছে গ্রাউন্ড, তো নর্মাল ফোর্স কোনটা ধরবো? এর মাসটা, এর ওজনটা কোন দিকে কাজ করছে? গ্রাউন্ডের দিকে সোজা, তাই না? mg, এটা যদি m হয়, কিন্তু নর্মাল ফোর্স কোনটা হবে না এই সারফেসের সাথে এইটা হচ্ছে সারফেস, এর সাথে পারপেন্ডিকুলার, তার মানে এটা হচ্ছে নর্মাল ফোর্স n। ঠিক আছে, এটার ভ্যালু আমরা বের করবো, সেটা আলাদা, পরে আমরা শিখে নেব। তো নর্মাল ফোর্সের কনসেপ্টটা আমি বললাম যে নর্মাল ফোর্স কিসের সাথে নর্মাল, আর নর্মাল বা পারপেন্ডিকুলার ফোর্স কিসের সাথে পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ওকে, তো এটা হলো আমাদের ফ্রিকশনাল ফোর্স নর্মাল ফোর্সের সাথে ডিপেন্ড করে। আর কিন্তু একটা জিনিস দেখছি যে তাহলে কেন আমরা বলছে অ্যান্ড নর্মাল ফোর্স টু দ্য সারফেস বাট ডু নট ডিপেন্ড অন দ্য নেচার অফ সারফেস, do not depend on the nature of surface। কিটা কী করে না ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা রাফ সারফেসে গড়াতে কেন, ঠেলতে কেন আমাদের কষ্ট বেশি হয়? এবার কোশ্চেন আসবে, তাহলে কোশ্চেন ইজ why do we have to push more on a rough surface? এবড়ো খেবড়ো জায়গায় আমাদের ঠেলতে বা টানতে কেন বেশি কষ্ট হয়? যদি মাসের উপরে ডিপেন্ড করে, যদি একই বস্তু তার মানে মাস সমান mg একই, তাহলে নর্মালও একই, mg একই মানে কি নর্মালও একই, নর্মাল ফোর্সও একই। তাহলে কেন আমাদের বেশি কষ্ট হয় রাফ সারফেসে পুশ মোর মানে রাফ সারফেস, জোরে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে রাফ সারফেসে। তাহলে কেন? তার কারণটা হচ্ছে মিউ মানে মিউ এস বা মিউ কে, এই যে কনস্ট্যান্ট, কারণ হলো এই কনস্ট্যান্ট এটা, এই মিউ এস অর কে ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য সারফেস। ঠিক আছে, এটা নেচার অফ দ্য সারফেসের উপর ডিপেন্ড করে, সেই জন্য আমাদের রাফ সারফেসে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। দেখো মিউ বাড়লে, রাফ সারফেসে যদি মিউ বাড়ে
তো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এই ফোর্সটা বেসিক্যালি নর্মাল ফোর্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, নর্মাল ফোর্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট অফ ফ্রিকশন। ফ্রিকশন আমাদের রিয়েল লাইফে ফ্রিকশন অনেক কাজে লাগে। আর আচ্ছা, আরেকটা বিষয়, ফ্রিকশন বুঝতে গেলে, ফ্রিকশনাল ফোর্স বুঝতে গেলে, ফোর্স বুঝতে গেলে আরেকটা ধারণা আমাদের থাকতে হবে। বুঝতে গেলে কন্ট্যাক্ট ফোর্স এর একটা ধারণা থাকা দরকার। ধারণা মানে কনসেপ্ট থাকা দরকার। এটা খুব বেশি হয়তো বিষয়টা জাস্ট কনসেপ্টটা থাকা দরকার। কি না, ধরো একটা ব্লক অবজেক্ট, এখানে মাস, হ্যাঁ, তো এটা তুমি এদিকে টানছো, ফোর্স এদিকে ঠেলছো, হ্যাঁ, এটা একটা ফোর্স দিয়ে ঠেলছো, ঠিক আছে। তো ফ্রিকশন কাজ করছে এদিকে, ফ্রিকশন কাজ করতে এদিকে, তো ফ্রিকশন উল্টো দিকে ফ্রিকশন, তাই না? তো ফ্রিকশন, এটাকে আমি আঁকছি, ফ্রিকশন এদিকে কাজ করছে, নর্মাল এদিকে কাজ করছে। নর্মালটা কি? নর্মালটা হচ্ছে, এটা হচ্ছে mg, এটা হচ্ছে নর্মাল, তাই না? তো নর্মালটা, এটা হচ্ছে ফ্রিকশন, এটা হচ্ছে নর্মাল। এই দুটো রেজাল্ট্যান্ট of force of friction and normal is known as contact force। তার মানে এই নর্মাল, তাহলে রেজাল্টেন্ট কোনটা? রেজাল্টেন্ট হচ্ছে এটা একটা করি আমি প্যারালালোগ্রাম ডায়াগোনাল, যেটা এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এটা কনসেপ্ট, এই জাস্ট ধারণাটা নিয়ে রাখো। এটা কোনো কোশ্চেন থাকলে কন্ট্যাক্ট ফোর্সের ধারণাটা থাকার দরকার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদেরকে ফ্রিকশন বিভিন্ন কাজে লাগে। ফ্রিকশন না থাকলে আমাদের গাড়ি চলতে পারবে না। ফ্রিকশন না থাকলে, যদি ফ্রিকশন কী লাগবে, ইফ দেয়ার ইজ নো ফ্রিকশন বা লেস ফ্রিকশন, if there are no friction or less friction, কি হবে? কি হতে পারে? ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, হ্যাঁ, তোমরা দেখেছো নিশ্চয়ই, গাড়ির চাকা শুকনো রাস্তা, শুকনো মাটিতে ঠিকঠাক করে ঘোরে, হ্যাঁ, কিন্তু কাদাতে পড়ে গেলে
মানে কাদা রাস্তায় দেখবে অনেক সময় চাকা ফ্রি ঘুরতে থাকে। কারণ কি এন তো একই, কারণ মিউ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, একেবারে কম থাকে। সেই জন্যে আমরা দেখি যে কাদা রাস্তায় ফ্রি হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারি যে ফ্রিকশনের দরকার আছে, ফ্রিকশনের অনেক কিছু প্রয়োজন আছে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে। তো আমরা মোটামুটি ফ্রিকশন সম্পর্কে ধারণা একটা হলো। তো এরপরে আমাদের কিছু একটা এক্সাম্পল করলে, ফ্রিকশনের খুব বেশি বিষয় কিছু নেই। তোমাকে এন বের করতে হবে নর্মাল। 1 নম্বর হচ্ছে এর বিষয়গুলোর মধ্যে কী কী ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে কি, এক হচ্ছে নর্মাল ফোর্সটা বুঝতে হবে। নর্মাল ফোর্স কী জিনিস না, নর্মাল বা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ কন্ট্যাক্ট। একটা নর্মাল ফোর্স বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট বুঝতে হবে। আর কি, আর যেটা সব ক্ষেত্রে লাগে যে ইকুয়েশনস অফ মোশন, তাহলে আমরা পেয়ে যাব ইকুয়েশন অফ মোশন। আর কি, কনসেপ্ট অফ ফোর্স, এইগুলো আমরা বুঝতে পারলেই, এগুলো সব আমার আগের চ্যাপ্টারগুলোতে করা আছে, এগুলো বুঝতে পারলেই আমরা ফ্রিকশন পুরোপুরি বুঝতে পারবো। ফ্রিকশনটা আমি একটা লেসনেই শেষ করে দেবো, কেননা এতে খুব বেশি কিছু নেই। আমি কয়েকটা এক্সাম্পল করে, এই ভিডিওটা একটু বড় হবে কিন্তু আমি একেবারে শেষ করে দেবো। একটা এক্সাম্পল করি। জেনারেল একটা এক্সাম্পল আর কি। একটা না সারফেসে, একটা ঢালু সারফেস, এটা হচ্ছে গ্রাউন্ড। ঢালু সারফেসে একটা উডেন ব্লক রাখা আছে, ঠিক আছে? ওকে, ঢালু সারফেসে একটা উডেন ব্লক, যেটা কিনা মাস হচ্ছে এম মাসের ব্লক রাখা আছে। তো এটা একটা ইনক্লিনেশন, এটা ঢালু সারফেস, তো এটা স্থির আছে। এবারে এটা আমরা ওঠানো নামানো যায়। এটা আমরা একটু করে বাড়াচ্ছি। তার মানে কি, এটা অ্যাঙ্গেলটা বাড়ছে, হ্যাঁ, এটা স্থির আছে, তার মানে কি অ্যাঙ্গেলটা বাড়ছে, এরকম হচ্ছে। এইরকম জায়গায় দেখা যাচ্ছে যখন অ্যাঙ্গেলটা যখন হয়ে গেল 18, তখন এই ব্লকটা মুভ করা শুরু করেছে। তার মানে 18 হচ্ছে টার্মিনাল। 18 হওয়ার সাথে সাথে মুভ করেছে, তার মানে 18 অবধি ও রেজিস্ট করছিল। ফ্রিকশনাল ফোর্সটা 18 অবধি, দ্য ব্লক starts
মুভ করা শুরু করেছে when the angle of inclination, সব কিছু ভালো করে লিখতে হবে, একবারে লয়ারের ভাষায় লিখতে হবে। কি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল? তো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কার্ভ অফ দ্য inclined surface. The block starts moving when the angle of inclination of the inclined surface is 18 degree. ঠিক আছে, এবারে যখন 18 ডিগ্রিতে মুভ করা শুরু করলো তো তখন দেখলাম, তখন এটা আবার নামাতে থাকলাম, এটা আবার ইনক্লিনেশনটা কমাতে থাকলাম, এরকম কমাতে শুরু করলাম, কমিয়ে 15-এ আনলাম, 15 পর্যন্ত ওটা মুভ করছে, তারপরে কমালে সেটা থেমে যাচ্ছে। শুধু তখন ইনক্লিনেশন কমিয়ে 15 ডিগ্রি করা হলো। তখন কী হলো, 15 ডিগ্রি করতে কী হলো না, তখন ওটা ব্লকটা ইউনিফর্ম স্পিড হয়ে গেল, ইউনিফর্ম স্পিড মানে এটা বাড়াচ্ছিলাম তখন অ্যাক্সিলারেশন হচ্ছে, যেই ইনক্লিনেশন 15 ডিগ্রি করলাম, ইউনিফর্ম স্পিড মানে নো অ্যাক্সিলারেশন, মানে তার মানে নো নেট ফোর্স। আমরা জানি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন 0 হয়ে গেলে কোনো ফোর্সও 0 হয়ে যাচ্ছে, তার মানে ওইটা হচ্ছে, মানে এটা হবে 15 ডিগ্রিতে, ওটা হবে কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ওকে, চলো এবারে আমরা জিনিসটাকে বের করার চেষ্টা করি, আরেকবার ছবিটা আঁকি, তারপরে জিনিসটা বের করার চেষ্টা করি। ওকে, ছবিটা ভালো করে আঁকি। দেখো এইখানে মুভ করছিল না, এখানে মুভ করছে না, 18 ডিগ্রিতে মুভ করছে। হ্যাঁ, আচ্ছা, ফিফটিন ডিগ্রিতে ইউনিফর্ম স্পিড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে এই জিনিসটা বের করতে হবে। ব্লক অফ মাস, ধরো মাস একটা ধরে নিই, ব্লকটা এখানে বসেছিল এম, ঠিক আছে, ধরলাম। এবারে আমরা প্রবলেমটা বুঝে করার চেষ্টা করব, চলো। আচ্ছা, এবার দেখো এটা 18, আমি প্রথমে যখন মুভমেন্ট শুরু হয়েছে 18-এ, তাহলে 18-এর ক্ষেত্রে এখানে আমি এটার ওজনটা কোন দিকে কাজ করেছে, ফোর্স না mg ডাউনওয়ার্ডস, একবার স্ট্রেট, কিন্তু নর্মাল ফোর্স কী হবে, নর্মাল ফোর্স হবে এই দেখো এদিকে, নর্মাল ফোর্স
এদিকে কোনো মুভমেন্ট নেই, আর এদিকে হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, এদিকে হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, আমি তো ওর থেকে কিছু করছি না, ওই এমজিটাই কনভার্ট হয়ে যাচ্ছে, ওতে অন্য কোনো ফোর্স দেওয়া হচ্ছে না, এমজিটাই কনভার্ট হচ্ছে। এমজি এটা যদি 18 হয়, এটা যদি 18 হয়, এটা আগেও বুঝিয়েছি আগের লেসনগুলোতে কীভাবে হয়। এই ট্রায়াঙ্গেল ধরো, এটা 18, এটা 90, এটা 90 - 18, আর এটা 90, তার মানে এটাও 18। ঠিক আছে, এইটাও 18, এমজি 18। তাহলে এই কম্পোনেন্টটা কি? এমজি cos 18, এমজি cos 18। এতে আর কোনো ফোর্স নেই, খালি ভরের জন্য, ওজনের জন্য যে ফোর্স। তাহলে এর পারপেন্ডিকুলার ফোর্সটা কি? এমজি cos 18। এমজির এই পোর্শনটা কি? এমজির এটা cos 18, রিজলিউশন অফ ভেক্টর, এটা হচ্ছে এমজি sin 18। ঠিক আছে, তাহলে নর্মাল ফোর্সটা কি? নর্মাল টু দ্য সারফেস, নর্মাল ফোর্স এন ইজ ইকুয়াল টু এমজি, এটা এদিকে কোনো মুভমেন্ট নেই, তার মানে এই দুটো সমান, এমজি cos 18। ঠিক আছে, আর যেহেতু 18-এ স্টার্ট করেছে মুভ করা, তার মানে এইটাও ফ্রিকশান এমজি sin 18, মানে 800 পর্যন্ত তো মুভ করেনি, তাই না? তো তখন ব্যালেন্সে ছিল। ঠিক আছে, ওকে। তো এইবার ধরো আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদেরকে এই ব্লক, এটার একটা ডিস্টেন্স যদি আমরা ধরি, এটা হচ্ছে ডি ডিস্টেন্স, আর এই হাইটটাকে যদি ধরি এইচ হাইট, তাহলে এইটা 18 ডিগ্রি। ওকে, তো আমরা কি করব এখানে, এন ইজিক্যাল টু কি? এমজি cos 18, আর ফ্রিকশনাল ফোর্স এফ স্ট্যাটিক ইজিক্যাল টু কি? এমজি sin 18, তাই না? তো এফ এস ইজিক্যাল টু কি? মিউ এস ইন্টু এন। ওকে, তার মানে এটার কি দাঁড়াচ্ছে? এফ এস হচ্ছে কি? স্ট্যাটিক, এমজি sin 18 ইজ ইকুয়াল টু মিউ এস আমরা জানি না, এন হচ্ছে এমজি cos 18, therefore মিউ এস ইজ ইকুয়াল টু কি? না, এমজি sin বাই এমজি cos, এমজি sin 18 বাই এমজি cos 18, therefore মিউ এস ইজ ইকুয়াল টু tan 18, মিউ এস ইজ ইকুয়াল টু tan 18। তাহলে আমি কেন ডি আর এইচ বলেছি বুঝতে পারছো তো? tan 18 মানে কি? এটা তো অ্যাঙ্গেল 18, তো tan থিটা মানে লম্ব বাইভূমি h/d, তাই না? h/d, এটা এই জন্য এইচ আর ডিটা বলেছি। এবারে এটা হচ্ছে মিউ এস বেরিয়ে গেল, মিউ এস ইজ ইকুয়াল টু tan 18। এবার আমরা বলবো মিউ কে, মানে ওইটা 50, মিউ কে মানে কি? গতি, এটা বের করতে হবে। তো কতক্ষণ মুভ করছে অ্যাক্সিলারেশনে? না, যতক্ষণ ওটা 15 ডিগ্রিতে নামাচ্ছি। ওকে, তো 15 ডিগ্রিতেই ওটা হচ্ছে মিউ কে। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এন হবে কি? ওয়েন অ্যাঙ্গেল 15 ডিগ্রি, এন হয়ে যাবে কি? এমজি, দেখো এইখানে 15 ডিগ্রি এরকম ব্ল্যাকে ছিল, এইখানে আছে 15 ডিগ্রি, তো এনটা হয়ে যাবে কি? এনটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে, অ্যাঙ্গেলটা কমে যাবে, এন ইজ ইকুয়াল টু এমজি cos 15, তাই না? আর
আর এফ এস হয়ে যাবে, এফ কে হয়ে যাবে কি mg sin 15। এই অ্যাঙ্গেলটা 18 যে 15 নেমে গেলো, তার মানে cos 15 sin 15 হয়ে গেল। তার মানে কি মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এন ইজ ইকুয়াল টু, তাহলে মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই এন ইজ ইকুয়াল টু এফ কে কি না mg sin 15 mg sin 15 বাই এন হচ্ছে mg cos 15 or mu k is equal to mg কেটে গেল tan 15। এটা একটা এক্সাম্পল করলাম। বুঝতে না পারলে কমেন্টে জানাবে, বুঝতে পারলে রিপিট করবে। ইকুয়াল টু tan 15। ওকে, তো এটা দেখবে যে এইচটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা এইচ হলে, এটা এইচ ছিল, যে 15 ডিগ্রি হলো এইচটা এইখানে হয়ে যাবে। এইচ ডিটা তো সেম থাকলো, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। এর মধ্যে খুব বেশি কমপ্লেক্স কিছু নেই, তোমরা বুঝতে চেষ্টা করবে। আশা করি, আমার মনে হয় না যে এতে না বোঝার কিছু আছে। তাও যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করলে জানাতে পারো, কমেন্ট করো যে যেটা আমরা ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমরা করে দিতে পারি। হ্যাঁ, আর একটা এক্সাম্পল করবো এবারে। এক্সাম্পল করছি, একটা বস্তু, একটা বস্তু হরিজন্টাল সারফেসে, হরিজন্টাল টেবিলে, ধরো হরিজন্টাল টেবিলে 4.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিসিলারেশনে মন্দনে মুভ করছে, ঠিক আছে। তো হোয়াট ইজ মিউ কে বিটুইন দ্য টেবল অ্যান্ড বস্তুর সারফেসে মিউ কেটা কী জিনিস? এই যেহেতু ভেলোসিটি আছে সেই জন্য মিউ কে বের করতে বলছে। তো আমরা একটা টেবিল এঁকে ফেলবো, সব জিনিসের একটা ছবি আঁকার চেষ্টা করবে। ইভেন যদি শাহজাহান পড়ো তারও ছবি আঁকার চেষ্টা করো, ইভেন যদি পৃথ্বীরাজ চৌহান পড়ো, শিবাজি পড়ো, তারও ছবি আঁকার চেষ্টা করবে। ছবি হাজার কথা বলে। ওকে, তো এটা হচ্ছে বডি, এটার মাস হচ্ছে এম, এটা এই দিকে মুভ করছে, এ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু -4, ডিসিলারেশন তো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফ্রিকশনাল কাইনেটিক ফ্রিকশন এদিকে করবে, এফ কে এদিকে কাজ করবে, তাই না? তো ঠিক আছে, আমার নেট ফোর্স কি? নেট ফোর্স অ্যাক্টিং ইজ ইকুয়াল টু নেট ফোর্স অ্যাক্টিং on the body on m mass m is equal to কি? নেট ফোর্স অন এম কি না, নেট যেদিকে মুভমেন্ট করছে is equal to f is equal to m into acceleration, m a force is equal to mass into acceleration is equal to m into -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নেট ফোর্স, তাই না? তো আর ফ্রিকশনাল ফোর্স কি? ফ্রিকশনাল
ফোর্স কি ইকুয়াল কি মিউ কে ইন্টু mg অপর দিকে n, অপরটা কি n, তো মিউ কে ইন্টু n। ঠিক আছে, তো তো কি হলো, এটা হচ্ছে মিউ কে ইন্টু n হলো। তাহলে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু mg, n হচ্ছে mg, তাই না, mg, g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এই দুটো সমান হতে হবে, এটা অপোজিট, তো অপোজিট, তার মানে এটা যদি মাইনাস ধরা হয় এটাকেও আমরা এদিকে কাজ করছে, তো আমরা এই দুটো সমান হতে হবে, এফ কে মিউ কে ইন্টু mg, আর এই দুটো ফোর্স সমান। ঠিক আছে, তো মিউ কে ইন্টু mg হচ্ছে মিউ কে ইন্টু m ইন্টু g হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গ্র্যাভিটি, g is equal to 10 meter per second square, acceleration due to gravity is equal to m into -4। ঠিক আছে, m চলে গেল, মিউ কে ইজ ইকুয়াল টু কি -4/10 ইকুয়াল টু -0.4, মাইনাস কেন না, এটা অপোজিং দ্য ভেলোসিটি, equal to this coefficient of friction, coefficient কখনো মাইনাস হয় না, তো মিউ কে ইজ ইকুয়াল টু 0.4। এটা একটা এক্সাম্পল করে দিলাম, আর কিছু করবো না, বড় ইয়ে হয়ে গেলো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাবে কমেন্টে, আর খুব বেশি কমপ্লেক্স নেই বিষয়টা, কোনো অসুবিধা হলে জানাবে। ওকে।